আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৭৮ উপজেলায় নিরুত্তাপ ভোট গ্রহণ সম্পন্ন, বিভিন্ন জায়গায় রাতে সিল মারা ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ। কাল ডাকসু নির্বাচন। কর্তৃপক্ষ প্রস্তুত থাকলেও বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নিতে আসেননি খালেদা জিয়া। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের অবস্থার আরও উন্নতি। খালেদা জিয়ার অবস্থা গুরুতর, জানিয়েছেন মির্জা ফখরুল। নেত্রীকে অসুস্থ দেখিয়ে বিএনপিকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান তথ্যমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যালয়ে তার উপস্থিতিতে নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল র্যাঙ্ক পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাদ। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এই নির্বাচনে ভোট গ্রহণ। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। তা চলে শনিবার রাত ১২টা পর্যন্ত। এদিকে নির্বাচনের সব প্রস্তুতি প্রায় শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন হলে হলে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। প্রচারণা শেষ হওয়ায় প্রার্থীরা ব্যস্ত নেতাকর্মীদের নিয়ে পরিকল্পনা সাজাতে। এদিকে ছাত্রলীগ ও প্রশাসন এক হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছে বিরোধী ছাত্র সংগঠনগুলো। অস্বচ্ছ ব্যালট বাক্সের মতোই অস্বচ্ছ নির্বাচনের চেষ্টা হলে শিক্ষার্থীরা প্রতিহত করবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তারা। আর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছাত্রলীগ। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বস্ত করেছে নির্বাচন পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মিজানুর রহমান সবুজ। সরাসরি কথা বলছি তার সাথে। মিজান, আগামীকাল তো ডাকসু নির্বাচন, আজ ক্যাম্পাসে পরিস্থিতি কি? নির্বাচনের হবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টায় এবং আপনি জানেন প্রায় ৪৩,০০০-এর বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এই ডাকসু এবং হল ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে প্রায় ১২টি প্যানেল দেওয়া হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে এগিয়ে আছে ছাত্রলীগ, ছাত্রদল, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাম ছাত্র জোট। তো গতকাল আজ মূলত সকাল ৮টায় প্রচারণা শেষ হয়েছে। তো এর বাইরেও আজকে দিনবার প্রার্থীরা মূলত ঘরোয়াভাবে বৈঠক করেছে, মধুর ক্যান্টিনে তারা আড্ডা দিয়েছে এবং তারা তাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করেছে। এর বাইরে যেটি হয়েছে যে বিরোধী যে প্রার্থীরা তারা কিন্তু অভিযোগ করেছে যে সরকারি ছাত্র সংগঠনকে জেতানোর জন্য প্রশাসন অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এবং তারা যে দাবিগুলো করেছিল সেই দাবিগুলো কিন্তু একটিও মানা হয়নি। তারা বলেছিল যে হলের বাইরে ভোট কেন্দ্র করা, সেটি মানা হয়নি। বলা হয়েছিল ভোটের সময়সীমা মাত্র ৬ ঘন্টায় ৪৩,০০০ শিক্ষার্থীর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেটি তারা বাড়ানোর কথা বলেছে। তারা মিডিয়ার উপরে এক ধরনের নিয়ন্ত্রণের অভিযোগ এনে সেটিকে প্রত্যাহার চেয়েছে, এরকম অনেক দাবি করেছিল। এর বাইরে ছাত্রলীগ বলেছে যে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর যেহেতু সাধারণ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ নেই, সম্পর্ক নেই, তাই তারা সেটিকে এক ধরনের অভিযোগ তুলে ছাত্রলীগকে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ভোটে তাদের পূর্ণ প্যানেল জয়ী হবে বলে মনে করছে ছাত্রলীগ। এর বাইরে আমরা বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হবে না বলে তিনি মনে করছেন। যদি তেমন পরিস্থিতির উদ্ভব হয় সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা তেমনটি বলছেন। আর কিছু
কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কার্যালয়ে ঘেরাও করেছিল বাম ছাত্র সংগঠনগুলো। তারা বলছে যে মিডিয়াকে সরাসরি সম্প্রচারে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারও নিষেধাজ্ঞার কথা বলে তারা ভিসির কার্যালয়ে অবস্থান নেয় এবং নতুন করে 7 দফা দাবি দেয় এবং সেখানে সমর্থন জানায় কোটাধারীদের যে সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং এর কিছুক্ষণ পরে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলও কিন্তু ভিসির কার্যালয়ে গিয়ে কয়েকটি অভিযোগ এবং দাবি পেশ করে। তো এই মুহূর্তে ক্যাম্পাসে কিন্তু সুষ্ঠু স্বাভাবিক পরিবেশই বিরাজ করছে। তো পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে হয়তো আমি আরও বিস্তারিত জানাতে পারবো। নাজিয়াত। জি মিজান, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের শেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিজান। নিরুত্তাপ নির্বাচনে ভোট শেষ হয়েছে 78 উপজেলায়, চলছে গণনা। ভোটার উপস্থিতি ছিল খুবই কম। সিরাজগঞ্জে রাতে ব্যালটে সিল মারার অভিযোগে প্রিজাইডিং অফিসার সহ 3 জনকে আটক করা হয়েছে। এছাড়া নানা অনিয়মের অভিযোগে কুড়িগ্রামে 10টি, হবিগঞ্জে 2টি এবং রাজশাহীর 1টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। এদিকে প্রথম ধাপের এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন 29 প্রার্থী। ব্যালট ছিনতাই সহ নানা অনিয়মে স্থগিত করা হয়েছে হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরিগঞ্জের 2টি কেন্দ্রের ভোট গ্রহণ। কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে গুরুতর আহত হয় পুলিশ ও আনসারের 2 সদস্য সহ 6 জন। গুরুতর অবস্থায় পুলিশ সদস্যকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। প্রথমবারের মতো দলীয় প্রতীকের নির্বাচনে রাজশাহীর 9 উপজেলার 8টিতে ভোট হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে, তবে ভোটার উপস্থিতি ছিল কম। পরিবেশ তো অনেক ভালো, আমি খুব ভালোভাবে ভোট দিয়েছি, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। পরিবারের সবাই খুব শান্তি শৃঙ্খলভাবে ভোট দিয়েছে, আমার বাবা মা ফ্যামিলি সবাইকে নিয়ে। এদিকে গোদাগাড়ী উপজেলার আল জামিয়াত সালাফিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে অনিয়মে সহযোগিতা করায় সহকারী প্রিজাইডিং অফিসার সহ 3 জনকে আটক করা হয়। সিরাজগঞ্জের 7 উপজেলার নির্বাচনে ভোট দেন ভোটাররা। রাতে ব্যালটে সিল মারার অভিযোগে সিরাজগঞ্জ পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার বেল্লাল হোসেন ও আলিম শেখকে আটক করা হয়েছে। জামালপুরের 456টি কেন্দ্রে ভোট নেওয়া হলেও ভোটার উপস্থিতি ছিল না তেমন। সুনামগঞ্জে 9টি উপজেলার চেয়ারম্যান পদে 28 জন, ভাইস চেয়ারম্যান পদে 75 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 41 প্রার্থী। লালমনিরহাটের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। জেলার 4টি উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়। পঞ্চগড়ের 5 উপজেলার 286টি ভোট কেন্দ্রে ছিল না তেমন উত্তেজনা। শান্তিপূর্ণ নির্বাচনে কোথাও দীর্ঘ লাইন দেখা যায়নি। কুড়িগ্রামে ব্যালট ছিনতাই সহ নানা অনিয়মের অভিযোগে 5 উপজেলার 10টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। জয়পুরহাটের 5 উপজেলায় 287টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। আক্কেলপুরে ভোটারদের বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী। বেশিরভাগ ভোট তো আমার, ভোট সংখ্যা না আসলে কেটে কেটে সেন্টার ফাঁকা থাকলে প্রতিপক্ষ কেটে কেটে ঢুকাতে পারবে, এটাই তার একমাত্র লক্ষ্য। হ্যাঁ, ভোটারদের বাধা দিচ্ছে তো, আজকে বাধা দিচ্ছে, তাদের ভোটার সংখ্যা কমতো। এদিকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নাটোরের 5 উপজেলার 437টি কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ আসেননি বলে জানিয়েছেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন। দুপুরে সাংবাদিকদের কাছে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে প্রস্তুত ছিলেন, তবে কারা কর্তৃপক্ষ জানায় বেগম খালেদা জিয়া হাসপাতালে আসতে রাজি হননি। এর আগে রবিবার সকাল থেকে বঙ্গবন্ধু মেডিকেলের কেবিন ব্লকের 621 ও 622 নম্বর কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানোর কাজ চলে। কেবিন ব্লকের সামনে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 17 বছরের দণ্ড নিয়ে 2018 সালের ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার। আওয়ামী লীগ যেন জিতে সেভাবে কাজ করছে নির্বাচন কমিশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে আটকে রাখা হচ্ছে। বিনা দোষে হাজার হাজার নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। দাবি করেন, খালেদা জিয়া কারাগারে অত্যন্ত অসুস্থ, অন্যের সাহায্য ছাড়া তিনি এখন চলাফেরা ও বিছানা থেকে উঠতে পারছেন না। বিএনপি মহাসচিব
মহাসচিব বলেন, ডাকসু নির্বাচনে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে দেশে ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি হবে বলে আশা তার। দেশে সুন্দর পরিবেশ তৈরি করতে হলে বেগম জিয়াকে মুক্তি দিতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, অসুস্থতা বোধ করেননি বলেই বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নিতে যাননি বেগম খালেদা জিয়া। দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এদিকে বেগম জিয়ার শারীরিক সমস্যা দেখে জনগণকে বিভ্রান্ত না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়ার চিকিৎসার জন্য সরকার আন্তরিক। ভালো চিকিৎসার জন্যই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। হাসান মাহমুদ বলেন, নির্বাচনে হেরে যাওয়ার পর কমিশনের নানা বিষয়ে সমালোচনা করছে বিএনপি। তিনি দাবি করেন, শুধু রাষ্ট্রের নয়, দেশের প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে। এরপরও উন্নয়নের এই দৃশ্য অনেকের চোখেই পড়ে না। উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ক্রমশ উন্নতি হচ্ছে। ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ডক্টর আবু নাসার রিজভী রোববার সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওবায়দুল কাদের চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলছেন। সোমবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। গত 3 মার্চ হৃদরোগে আক্রান্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওই দিনই বঙ্গবন্ধু মেডিকেলে তাৎক্ষণিকভাবে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। পরদিন 4 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। দালালরাই হত্যাকর্তা সোনারগাঁয়ে 30 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগী কোন ডাক্তারের কাছে যাবে, ল্যাবরেটরি টেস্ট কোন ডায়াগনস্টিক সেন্টারে করতে হবে, ওষুধ কিনতে হবে কোন ফার্মেসি থেকে, তা ঠিক করে দেয় দালালরা। দিনের পর দিন এমন অনিয়ম চললেও নীরব কর্তৃপক্ষ। সোনারগাঁও থেকে মোহাম্মদ আলামিনের রিপোর্ট। চিকিৎসা সেবার বেহাল দশা সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসা পেতে চাইলে চলতে হয় দালালদের কথা মতো। প্রতিদিন এভাবে অসহায় রোগীদের পকেট কেটে চলছে তারা। ব্যবস্থা না নেয় অনিয়মই নিয়ম হয়ে গেছে এই হাসপাতালে। কর্তৃপক্ষের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা। গরিব দুঃখী মানুষ এখানে এসে তারা চিকিৎসা পান না বিদায় ঢাকা মুখ ফিরে নিয়েছেন। 100 টাকা দেওয়ার পরে তারা ইঞ্জেকশন টেকশন করছে, তখন সিরিয়াল ঠিক মতো পাওয়া গেছে। আপনার যে 20,000 নামে আমার চেক আপ করেন মা পায়ও আমি তার আর ট্যাবলেট থাকলেন তার দিয়ে দিই। দালালদের কাছে রীতিমতো অসহায় চিকিৎসকরাও। তাদের দৌরাত্মে স্বাস্থ্যসেবায় সরকারের নানা উদ্যোগের সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। ডাক্তার রোগী দুইজনে জিম্মি দালালদের কাছে। নিকটস্থ যে প্রশাসন আছে, থানা আছে, থানার সঙ্গে কথা বলেছি আমরা, ইউএনও সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি। স্থানীয় প্রশাসন এবং সবাই মিলে যদি এটার ব্যবস্থা নিতে পারে তাহলে এখানে আমরা ভালোভাবে কাজ করতে পারি, তাহলে ওদের সাহস হবে না এখানে আসতে। আর এই জিম্মি দশা থেকে সোনারগাঁওয়ের দুস্থ রোগীদের উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফিরে এসে থাকছে সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জ ও চুয়াডাঙ্গায় 3 জন নিহত। মাগুরা ও ভৈরবে ফসলি জমি আবাসিক এলাকায় গড়ে উঠছে ইটভাটা। শ্বাসকষ্ট সহ নানা অসুখে আক্রান্ত সাধারণ মানুষ। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। বিরতির পর আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। বিনা কারণে আটক করে টাকা আদায়, কাঁচা বাজারে টাকা না দিয়েই চাল, পেঁয়াজ, রসুন কেনা, বিনা পয়সায় মিষ্টি খাওয়া, ব্যবসায় আইসক্রিম সহ ফ্রিজার গায়ের জোরে নিজের বাসায় এনে রাখা, এমন গুণের শেষ নেই বরিশালের মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খানের। ওই থানায় ওসি হিসেবে দায়িত্ব পালনের 7 মাসের মধ্যেই তিনি নিজের এহেন কর্মকাণ্ডে ক্ষুব্ধ করে তুলেছেন স্থানীয়দের। তবে শাহিন খান নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেও পুলিশ সুপার জানিয়েছেন তার বিরুদ্ধে তদন্ত চলছে।
বরিশালের মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। কৃষক আব্দুল মোতালেব জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে আটক করে পুলিশ। ছাড়া পেতে খরচ হয় 40,000 টাকা। টাকা দিতে হয় ওসি শাহিনকে। আমাদেরকে ধরিয়ে লেগে গেছে সন্ধ্যার সময় নিয়ে, তারা আমাদের থেকে রাত্রে 1টার সময় আমার থেকে 40,000 টাকা নিয়ে এবার আমাকে ছেড়ে দিচ্ছে। শুধু আর্থিক কেলেঙ্কারি নয়, তুচ্ছ কারণে চা দোকানিকে মারধরের অভিযোগও আছে শাহিনের বিরুদ্ধে। প্রায় 12,000 টাকার পদ্মা নিয়েছে, সে এখন পর্যন্ত আমাদের কাছে টাকা দেয় নাই। রাতে ধরে নেয়, সকালে ছাড়িয়ে দেয়, কিন্তু এটা জানতেছি যে টাকার বিনিময়ে ছাড়তেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খানের এমন সব আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। ওসি সাহেব প্রায় আমাদের এখানে আসে দোকান তো সার্ভিস খাইটায় দোকানদার গোটা পয়সা দেয় না। শাহিন খানের জ্বালায় মেহেন্দিগঞ্জবাসী অতিষ্ঠ। আমাদের কাছে অনেক অভিযোগ, এ থেকে মুক্তি চায় মেহেন্দিগঞ্জবাসী। গ্রামগঞ্জের মানুষ আমরা কোনো দিক দিশা পাচ্ছি না, ওনার ভয়ে আসলে আমরা আতঙ্কিত ভাই। যথারীতি সব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি। অভিযোগগুলো আমার নাম আনছে, একটারও সত্যতা পাইলে আমার সিনিয়র অফিসার আছে উদ্ধত করতে হবে, যেভাবে হারাতে আমাদের প্রসিডিউর তা আছে ডিপার্টমেন্টের প্রসিডিউর। কিন্তু পুলিশ সুপার জানালেন সব অভিযোগ আমলে নিয়ে বিভাগীয় তদন্ত চালানো হচ্ছে শাহিনের বিরুদ্ধে। তদন্ত করে দেখা যায় যে তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে, তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। আমাদের 2-1 পুলিশ সদস্যের কুকর্মের ভাগ আমার পুলিশ ডিপার্টমেন্ট আমার নেবে না, আমরা কেউই নেব না। এর আগে ভোলা ও বরিশালের বেতাগী থানা সহ শাহিন খান যেসব থানায় দায়িত্ব পালন করেছেন সেখানেও তার বিরুদ্ধে পাওয়া গেছে একই রকম অভিযোগ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জ ও চুয়াডাঙ্গায় 3 জন নিহত হয়েছেন। সকালে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কের চন্দ্রের বাড়ি এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে বাস চাপা পড়ে মারা যায় 2 জন, আহত হন আরও 2 জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সকাল 9টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শওকত আলী মালিথা নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আলাদা ঘটনায় মাদারীপুর ও ঝালকাঠি থেকে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঝালকাঠির রাজাপুরে মোসাদ্দেক আলী হাওলাদার নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সকালে উপজেলার নারিকেলবাড়িয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুকে রহস্যজনক বলছেন স্বজনরা। এদিকে মাদারীপুরে ঝাউতি এলাকায় মোয়াজ্জেম মোল্লা নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া শিবচরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনার সভা হয়েছে রাঙামাটিতে। পাহাড় ধসের মতো দুর্যোগ যেন আর না হয় তার জন্য আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক AKM মামুনুর রশিদ। ঝিনাইদহ শহরে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে দুর্যোগ দিবস উপলক্ষে র্যালি বের করা হয়। সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভূমিকম্প ও আগুন নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরে দুর্যোগ দিবস উপলক্ষে জেলার প্রশাসকের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। একই ইস্যুতে দিবসটি পালিত হয়েছে ঝালকাঠি, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও নড়াইলেও। নিয়মনীতির তোয়াক্কায় নেই মাগুরা ও ভৈরবের অনেক ইটভাটার। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফসলি জমি এবং আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে এসব ভাটা। এতে ধুলোবালিতে শ্বাসকষ্ট সহ নানা অসুখে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। পরিবেশবাদীদের অভিযোগ, এ বিষয়ে নীরব প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মাগুরা ও ভৈরব প্রতিনিধি তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। মাগুরায় 105টি ইটভাটার কোনোটারই নেই হালনাগাদ লাইসেন্স। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে মাত্র 2টির। 28টিতে কয়লা দিয়ে পোড়ানো হলেও বাকি 77টিতে পোড়ানো হচ্ছে কাঠ। এদিকে কিশোরগঞ্জে ইটভাটা রয়েছে 104টি, যার বেশিরভাগেরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের অনুমোদন। এগুলোতেও পুড়ছে কাঠ। কৃষকের ফসলি জমি এবং নদী পর্যন্ত দখল করে নিয়েছে কোনো ইটভাটা। প্রতিবাদ করেও কোনো ফল পাচ্ছেন না কৃষকরা। যে ভাত খাই তার অর্ধেক পরিমাণ মনে হয় যেন আমরা ধুলা খাচ্ছি। এইভাবে আমাদের জীবনযাপন করে আসছে। গাছে ফলমূল হয় না, বিভিন্ন ফসলাদি নষ্ট হয়, বাড়ি ঘর দরজা নষ্ট হয়, শ্বাস নিঃশ্বাসে কষ্ট। শিশু বাচ্চারা এই যে রাস্তাঘাটে উঠতেই পারে না, গরু বাচ্চারা আমার কোনো দেখতে শান্তি নেই।
বিকল্প কর্মসংস্থান না থাকায় বাধ্য হয়ে ভাটায় কাজ করছেন বলে জানান শ্রমিকরা। আমরা তো হাত করতে আছি, মিলাদ দিতে কাজ করতে আছি ছোটের দেয়। আমাদের তো কোনো দোষ না, আমরা জাস্ট কাজ করি। ক্যামেরার সামনে কথা বলতে চান না ইটভাটার মালিকরা। ইটভাটায় কারো কোনো ক্ষতি হচ্ছে না বলে দাবি কোনো কোনো মালিকের। এটা হলো অ্যাকচুয়ালি অবৈধ, এক কথায় সেরে দেয়। এলাকার জনগণ, এলাকার প্রতি যারা সবাই জানে যে ইটভাটার জন্য এলাকার জনগণ সবারই উন্নতি হইতেছে। ফসলি জমিতে ভাটা স্থাপনের নিষেধাজ্ঞার কথা জানিয়েছে কৃষি বিভাগ, আর পরিবেশবাদীরা বলছেন সব দেখেও নীরব প্রশাসন। কোনো ফসলি জমিতে, বিশেষ করে এক ফসলি বা দুই ফসলি জমিতে কোনো অবস্থাতেই যাতে কোনো ইটভাটা তৈরি না হয়। ফসল তো হচ্ছেই না, ধুলো বালিতে জনজীবন অতিষ্ঠ। ওই অঞ্চলের অধিবাসীদের ব্রঙ্কাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট সহ ফুসফুসের নানা রকম ব্যাধিতে আক্রান্ত হয়েছে। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানিয়েছে কিশোরগঞ্জ ও মাগুরার জেলা প্রশাসন। যারা অন্যায়ভাবে এগুলো পরিচালনা করছে এগুলোর বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট এবং আইনি যে প্রয়োগ এটি অব্যাহত থাকবে। আমরা এখান থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে দিয়েছি, যৌথভাবে ইট ভাটার বিরুদ্ধে, যেসব অবৈধ ইট ভাটা এগুলোর বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। কৃষি, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাতে ইটভাটা তৈরির প্রতি কঠোর নজরদারি চান সাধারণ মানুষ। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিশ্ববিদ্যালয় আইন 2010 মেনেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। চট্টগ্রাম ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। মাদক, সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বানও জানান দীপু মনি। উপজেলা নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি অস্তিত্ব সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভারের বিরুলিয়ায় ত্রাণ বিতরণের সময় তিনি এই মন্তব্য করেন। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সেচ সম্প্রসারণ ও গড়াই নদী নাব্য পুনরুদ্ধারে মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সচিব কবির বিন আনোয়ার। কুষ্টিয়ার গড়াই নদীর উৎসমুখ ঘুরে দেখে তিনি এ কথা জানান। বগুড়ায় দুস্থদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। লায়ন্স ক্লাব বগুড়া করতোয়ার উদ্যোগে এই ক্যাম্পের উদ্বোধন করেন 315 ডিস্ট্রিক্ট গভর্নর হাবিবা হাসান। সরকারি শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ সহ 3 দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। সকালে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে মানববন্ধন হয়েছে ময়মনসিংহেও। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষকরা। 9 দফা দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক কর্মচারীরা। এ সময় 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা। দাবি আদায় না হলে 7 দিনের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ। শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির পাশাপাশি মানব সেবায় কাজ করছে সেনাবাহিনী, বলেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুর হক। স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে সেনা রিজিয়ন ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের মেডিকেল ক্যাম্প উপলক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে ফরিদপুরে। জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন মৃধা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে গোপালগঞ্জে। সকালে বটতলায় জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন সবজি উৎপাদন বাড়াতে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ভোলায়। এতে জেলার 7 উপজেলার অর্ধশতাধিক কৃষি কর্মকর্তারা অংশ নেন। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রানার উপর নির্যাতনে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। র্যাগিংয়ের নামে অত্যাচার বন্ধ ও দোষীদের বহিষ্কারের দাবি জানান শিক্ষার্থীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
৭৮ উপজেলা নিরুত্তর ভোট গ্রহণ সম্পন্ন, বিভিন্ন জায়গায় রাতে সিল মারা ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ। কাল ডাকসু নির্বাচন। কর্তৃপক্ষ প্রস্তুত থাকলেও বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নিতে আসেননি খালেদা জিয়া। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের অবস্থার আরও উন্নতি। খালেদা জিয়ার অবস্থা গুরুতর জানিয়েছেন মির্জা ফখরুল। নেত্রীকে অসুস্থ দেখে বিএনপিকে বিভ্রান্তি না ছড়ানো আহ্বান তথ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। তার আগে 6টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।